বাহরাইনের হোটেলগুলোর জানালায় হলুদ আলো, বাইরে থেকে দেখলে সবকিছুই স্বাভাবিক, কিন্তু সেই স্বাভাবিকতার ভেতরে কোথাও কিছু রাশিয়ান ও চীনা আন্ডারকভার এজেন্ট জানে একটু পর কি হতে যাচ্ছে। আকাশের অনেক ওপরে নীরবে উড়ছিল কয়েকটি ছোট ড্রোন। এগুলো ছিল ইরানের পাঠানো কামিকাজের ড্রোন, যেগুলো কয়েকশো কিলোমিটার দূর থেকে পরিচালিত হয়ে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে আসছিল। এত ছোট যে অনেক রাডারই তাদের সঠিকভাবে ধরতে পারে না, এত নিচু উচ্চতায় উড়ছিল যে অনেক প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দেওয়া সম্ভব। তারপর হঠাৎ করেই সবকিছু বদলে গেল। একটি হোটেলের নির্দিষ্ট তলায় বিস্ফোরণ, তারপর আরেকটি, তারপর আরেকটি। অদ্ভুত বিষয় হলো, বিস্ফোরণগুলো এলোমেলো ছিল না। প্রতিটি আঘাত যেন লক্ষ্য স্থির করে করা হয়েছে, যেন কেউ জানত কোন তলায় কে আছে, কোন কক্ষে কোন সৈন্য অবস্থান করছে। সেই রাতের পর মধ্যপ্রাচ্যের সামরিক বিশ্লেষকদের মনে একটি প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে। এই হামলা কি শুধু একটি ড্রোন হামলা ছিল, নাকি এর পেছনে ছিল আরও বড় কোনো ছায়াযুদ্ধের ইঙ্গিত? ড্রোন হামলা কোনো নতুন বিষয় নয়। গত এক দশকে মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি সংঘাতে ড্রোন একটি গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছে। কিন্তু ইরানের সাম্প্রতিক এই হামলার মধ্যে একটি অস্বাভাবিক বিষয় ছিল। হামলাগুলো ছিল অস্বাভাবিকভাবে নিখুঁত। যে ভবনগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে সেখানে সাধারণ বোমা হামলার মতো এলোমেলো ধ্বংস হয়নি, বরং নির্দিষ্ট তলা এবং নির্দিষ্ট কক্ষগুলোতেই আঘাত লেগেছে। এতে অনেক সামরিক বিশ্লেষকদের ধারণা হয়েছে যে হামলাকারীরা শুধু ভবনের অবস্থান জানত না, তারা ভেতরের বিন্যাস সম্পর্কেও ধারণা রাখত। কোন কক্ষে কে অবস্থান করছে, কোন তলায় সামরিক সদস্যরা আছে, এমন তথ্য ছাড়া এই ধরনের নির্ভুল হামলা চালানো প্রায় অসম্ভব। এই কারণে গোয়েন্দা মহলে আলোচনা শুরু হয়েছে যে এই হামলার পেছনে শুধু একটি দেশের প্রযুক্তি নয়, বরং একটি বৃহত্তর গোয়েন্দা নেটওয়ার্ক কাজ করেছে। ইরানের ড্রোন হামলার সবচেয়ে রহস্যময় দিক হল রাডার এড়িয়ে যাওয়ার ক্ষমতা। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো সাধারণত বহু স্তর প্রতিরক্ষা ব্যবস্থায় সুরক্ষিত থাকে। উন্নত রাডার, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ইউনিট সবকিছু সেখানে সক্রিয় থাকে। তারপরও বহু ড্রোন শেষ মুহূর্ত পর্যন্ত শনাক্ত হয়নি। এই জায়গাতেই বিশ্লেষকরা রাশিয়ার সম্ভাব্য প্রযুক্তিগত ভূমিকার কথা বলছেন। রাশিয়া দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তিতে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। তারা রাডার বিভ্রান্ত করা, সংকেত বিকৃত করা এবং প্রতিপক্ষের নজরদারি ব্যবস্থা কার্যকর করার ক্ষেত্রে অত্যন্ত দক্ষ। ইউক্রেন যুদ্ধেও এই প্রযুক্তির ব্যবহার দেখা গেছে। যদি এই ধরনের প্রযুক্তি ইরানের ড্রোন অপারেশনের সাথে যুক্ত হয়ে থাকে, তাহলে ড্রোনগুলো রাডারের চোখ ফাঁকি দিয়ে গভীর লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে। এবং অনেক বিশ্লেষক এখন মনে করছেন মধ্যপ্রাচ্যের আকাশে যে ড্রোনগুলো উঠছে তাদের পেছনে শুধু ইরানের প্রযুক্তি নয়, বরং রাশিয়ার ইলেকট্রনিক যুদ্ধ অভিজ্ঞতার ছায়াও থাকতে পারে। রাশিয়া যেখানে ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তিতে শক্তিশালী, সেখানে চীনের শক্তি অন্য জায়গায়। ড্রোন প্রযুক্তি, স্যাটেলাইট নজরদারি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা। চীন গত 2 দশকে বিশ্বের সবচেয়ে বড় ড্রোন উৎপাদন শিল্প তৈরি করেছে। শুধু সামরিক নয়, বেসামরিক ড্রোন প্রযুক্তিতেও তারা অনেক এগিয়ে। একই সঙ্গে চীনের স্যাটেলাইট নেটওয়ার্ক দ্রুত বিস্তৃত হয়েছে। এই স্যাটেলাইটগুলো পৃথিবীর বিভিন্ন অঞ্চলের রিয়েল টাইম ছবি সংগ্রহ করতে পারে। সামরিক বিশ্লেষকরা মনে করেন এই ধরনের তথ্য যদি কোনো আঞ্চলিক শক্তির হাতে পৌঁছে যায়, তাহলে তার সামরিক সক্ষমতা কয়েক গুণ বেড়ে যেতে পারে। এ কারণেই অনেক পর্যবেক্ষক এখন বলছেন ইরানের ড্রোন হামলার পেছনে শুধুমাত্র একটি দেশের প্রযুক্তি নয়, বরং একটি বৃহত্তর প্রযুক্তিগত সহযোগিতা থাকতে পারে। বিশ্ব রাজনীতিতে এখন একটি নতুন সমীকরণ তৈরি হচ্ছে। একদিকে রয়েছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা, অন্যদিকে ধীরে ধীরে গড়ে উঠছে একটি বিকল্প শক্তি অক্ষ, রাশিয়া, চীন, ইরান। এই 3টি দেশের স্বার্থ বিভিন্ন জায়গায় একে অপরের সাথে মিলে যাচ্ছে। রাশিয়া পশ্চিমা সামরিক জোটকে চ্যালেঞ্জ করতে চায়, চীন চাইছে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি করিডোরে প্রভাব বাড়াতে, আর ইরান চাইছে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতিকে দুর্বল করতে। এই 3টি স্বার্থ একসাথে কাজ করলে একটি শক্তিশালী ভূরাজনৈতিক অক্ষ তৈরি হতে পারে। মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত অনেকের চোখে সেই অক্ষের প্রথম বড় পরীক্ষা। একটি অঘোষিত বৈশ্বিক প্রতিযোগিতা চলছে। একদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা, অন্যদিকে এমন কিছু শক্তি যারা বর্তমান বৈশ্বিক শক্তির ভারসাম্য পরিবর্তন করতে চায়। এই প্রতিযোগিতা এখন আর শুধু কূটনীতির মধ্যে সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়েছে যুদ্ধক্ষেত্র, প্রযুক্তি, অর্থনীতি এবং জ্বালানি রাজনীতিতে। ড্রোন যুদ্ধ, সাইবার হামলা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, জ্বালানি করিডোর নিয়ন্ত্রণ সব মিলিয়ে পৃথিবী ধীরে ধীরে এমন এক যুগে প্রবেশ করছে যেখানে যুদ্ধের রূপ বদলে গেছে, কিন্তু সংঘর্ষের মাত্রা আগের চেয়ে অনেক বড়। এই বাস্তবতায় অনেক বিশ্লেষক মনে করছেন তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো প্রচলিত অর্থে ট্যাঙ্ক ও সৈন্যের সরাসরি সংঘর্ষ দিয়ে শুরু হয়নি, বরং এটি শুরু হয়েছে ছায়াযুদ্ধ দিয়ে। ড্রোন, স্যাটেলাইট, সাইবার আক্রমণ এবং প্রক্সি সংঘাতের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে একই সঙ্গে চাপ তৈরি করে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত তাই অনেকের চোখে একটি বড় পরীক্ষাগার। যদি এই সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যদি শক্তিধর দেশগুলো কিছুদিনের মধ্যে সরাসরি জড়িয়ে পড়ে, তাহলে আঞ্চলিক যুদ্ধ খুব দ্রুত বৈশ্বিক সংঘাতে রূপ নিতে পারে। এবং সে কারণেই এখন বিশ্বজুড়ে একটি
উদ্বেগ ছড়িয়ে পড়ছে। পৃথিবী কি এমন একটি সীমার কাছে এসে দাঁড়িয়েছে যেখানে আরেকটি বড় বিশ্বযুদ্ধ শুধু কয়েক সপ্তাহ বা মাসের অপেক্ষা? তেহরানের একটি সুরক্ষিত কক্ষে কয়েকটি নিরাপদ যোগাযোগ লাইন সক্রিয় করা হয়। স্ক্রিনে ভেসে ওঠে দূরের দুটি রাজধানীর সংযোগ সংকেত, একদিকে মস্কো, অন্যদিকে বেইজিং। কথোপকথনের বিষয়বস্তু কেউ জানে না, কিন্তু আন্তর্জাতিক কূটনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যের সংঘাত এখন আর কেবল একটি আঞ্চলিক যুদ্ধের সীমায় নেই, এটি ধীরে ধীরে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। তেহরানের কমান্ড সেন্টারে দাঁড়িয়ে মোজতবা খামেনি মানচিত্রের দিকে তাকিয়ে থাকেন। পারস্য উপসাগর, হরমুজ প্রণালী, আরব উপদ্বীপ সব যেন এক বিশাল দাবার বোর্ড। একটি স্ক্রিনে দেখা যায় মস্কোর সংকেত, আরেকটি স্ক্রিনে বেইজিং। কেউ কিছু বলছে না, কিন্তু ইতিহাস হয়তো এই মুহূর্তটিকে মনে রাখবে, কারণ সেই রাতে মধ্যপ্রাচ্যের আকাশে উড়ে যাওয়া ড্রোনগুলো শুধু একটি দেশের অস্ত্র ছিল না, সেগুলো ছিল একটি নতুন শক্তি জোটের ছায়া। আর সেই জোট যদি সত্যিই শক্ত হয়ে ওঠে, তাহলে পৃথিবীর পরবর্তী বড় যুদ্ধ হয়তো শুরু হয়ে গেছে, যদিও এখনও কেউ তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।